আসসালামু আলাইকুম। সম্মানিত চিকিৎসকবৃন্দ, যারা আজকে আমার সাথে অনলাইন লাইভে যুক্ত আছেন, সবাইকে জেনেসিস আউটলোর পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা ইম্পর্টেন্ট একটা টপিকস পড়াশোনা করব, যেটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল লাইফ এবং ইম্পর্টেন্ট স্পেশালি ফর এমআরসিপি এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর আপনি যারা ডে টু ডে প্র্যাকটিস করতেছেন অ্যাজ এ ফিজিশিয়ান, জিপি অর স্পেশালিস্ট, আপনি অলওয়েজ ডিল কেসটা ডিল করেন। সো টুডে আই এম গোইং টু ডিসকাস দিস টপিকস। আমি আপনার সাথে ডক্টর সাদ্দাম আছি, বর্তমানে আমি ফেসবিতে আছি এন্ডোক্রাইনোলজিতে। আজকে যে ইম্পর্টেন্ট টপিকসটা হচ্ছে, এটা হচ্ছে প্রেগনেন্সি উইথ থাইরয়েড ডিসঅর্ডার অথবা ইনফার্টিলিটি উইথ টিএসএস অ্যাবনর্মালিটি। সো আমরা যদি একটা পেশেন্টের টিএসএস লেভেল একটু হাই থাকে, অ্যালং উইথ এফটি4 and এফটি3 নর্মাল থাকে, এটাকে বলে সাবক্লিনিক্যাল hypothyroidism. So TSS high and T4 T3 normal limit, this is called subclinical hypothyroidism. এক্সাম্পল কি, যখন টিএসএস এর নর্মাল লেভেলটা আমাদের 0.5 থেকে 5, কোথাও 4 লেখা আছে অক্সফোর্ডের মধ্যে, এই ভ্যালুর উপরে যখন টিএসএস উঠবে ইস ইন্ডিকেট পেশেন্ট টিএসএস হাই। আর T4 T3 লেভেলটা, এটা যে লিমিট আছে, তিনটা ভাগ করবো আমরা রেঞ্জকে। এটা যে আপার ওয়ান থার্ড, মিডল ওয়ান থার্ড, লোয়ার ওয়ান থার্ড। আমরা সবসময় আশা করি এই ভ্যালুটা এখানে থাকবে। যখনই এন্ডোগান কোনো ভ্যালু, হরমোনের ভ্যালু ডেভিয়েশন ফ্রম দ্য মিডল সাইড, এটা অ্যাবনর্মাল। এটা বলে আপার লিমিট নর্মাল, এটাকে বলা হয় লোয়ার লিমিট নর্মাল। সো এই টার্মগুলো আপনি জানেন, তাহলে এন্ডোক্রাইন রিপোর্টিং এ ভুল হবে না। আমাদের যে প্রবলেমটা হয়, এন্ডোক্রাইন রিপোর্টিং এ আমাদের কনফিউজিং ডেভেলপ করে। যেমন ধরেন এফএসএস লেভেল দেওয়া আছে 2 to 20। সো একটা পেশেন্ট যখন এফএসএস লেভেল 8 to 10 ইজ নর্মাল, যখন এটা 2 অথবা 19 18 থাকবে, ইটস অ্যাবনর্মাল। কারণ দে আর present within the upper limit or lower limit. They are not in the mid range. তো always try to maintain middle level, আমরা চেষ্টা করব মেনটেন করার জন্য। সিমিলারলি টিএসএস লেভেল যখন উপরের দিকে থাকে, এফটি4 এফটি3 নিচের দিকে ডাউন হয়, এটা নরমালি আমরা বলি পেশেন্ট হ্যাজ সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম। আর যখন টিএসএস লেভেল হাই, T4 T3 কাট মার্জিন নিচে চলে আসে, তখন বলে ওভার্ট হাইপোথাইরয়েডিজম। নরমালি ওভার্ট হাইপোথাইরয়েডিজমে পেশেন্টের সিমটমেটিক হয়। এখন একটা বিরাট প্রবলেম হচ্ছে, আমাদের দেশে ইনফার্টিলিটি রেট অনেক বেশি। প্রত্যেক 8জন কাপলে একজন কাপল ইনফার্টাইল। এর মধ্যে ইম্পর্টেন্ট কজ হচ্ছে অ্যান্ড্রোক্যান কজ। অ্যান্ড্রোক্যান কজের কারণে পেশেন্টের মোস্ট কমন পিসিএস, হাইপোথাইরয়েডিজম, প্রোল্যাক্টিনোমা, এই কজগুলোতে ফিমেল ইনফার্টিলিটি ডেভেলপ করে। বোথ থ্রি কজেস, মেল ইনফার্টিলিটি, বোথ হাইপোথাইরয়েডিজম, প্রোল্যাক্টিন, দুটো কাজ হতে পারে। সো এখন আমাদের প্রবলেমটা হচ্ছে, ধরেন একটা পেশেন্টের কাপল, বাচ্চা হচ্ছে না, ট্রাইং টু কনসিভ লাস্ট 1 to 2 years, তাদের সব নর্মাল আছে। আপনার চোখে একটা রিপোর্ট টিএসএস ছিল জাস্ট 4, আমাদের নর্মাল কত 5 ছিল, 5 পর্যন্ত নর্মাল। আপনি জাস্ট রিপোর্ট ইগনোর করে গেলেন, পেশেন্ট অনেক টাকা নষ্ট করলো, আইভিএফ করলো, আইইউ করলো, পেশেন্টের অনেক মেডিসিন নিল, এফএসএস এলিস নিল, বাট দে হ্যাভ নট কনসিভ। কারণটা কি? আপনি মিসিং দিস রিপোর্ট। TSH4 একটা অ্যাবনর্মাল রিপোর্ট, আপনার হয়তো বা এটা মাথায় ছিল না। সো লেটস গো দ্য ইন্টারেস্টিং থিং দ্যাট, যে যখনই আপনি একটা পেশেন্টের ইনফার্টিলিটি ইস্যু থাকে, প্ল্যান ফর প্রেগনেন্সি ইস্যু থাকে, টিএসএস শুড বি লেস দেন 2.5। যখন টিএসএস লেভেল 2.5 থাকে, কোনো ইস্যু থাকে প্রেগনেন্সি অর ইনফার্টিলিটি, উই কেয়ারফুল দ্য রিপোর্ট রিগার্ডিং টিএসএস। কারণ টিএসএস যখন আপনার 5-4 এর উপরে থাকে, there is a cumbersome situations, এখানে প্রেগনেন্সি নাও হতে পারে। টিএসএস একা নয়, সাথে আমাদের দেখতে হবে এনটিটিপিও অ্যান্টিবডি, খুবই ইম্পর্টেন্ট। দিজ আর অটো অ্যান্টিবডি, রাইট? যখনই বডিতে অটো অ্যান্টিবডি থাকে, ইট হোস্টাল টু ক্রিয়েট হোস্টাল এনভায়রনমেন্ট, প্রিভেন্ট প্রেগনেন্সি। ইভেন বলা হয়ে থাকে টিএসএস নর্মাল আছে, টিএসএস 2.5 আছে, বাট পেশেন্ট হ্যাজ অ্যান্টিবডি পজিটিভ হাই টাইটার লেভেল আছে।
সো আমরা কন্টিনিউ করি। সরি, আমাদের কারেন্ট চলে গিয়েছিল কিছুক্ষণের জন্য। আচ্ছা, আমাদের প্রবলেমটা হচ্ছে পেশেন্ট ইনফার্টাইল, পেশেন্ট প্ল্যান ফর প্রেগনেন্সি। সব পেশেন্টকে টিএসএস চেক করতে হবে, মাস্ট, ইজ ম্যান্ডেটরি স্ক্রিনিং টেস্ট। কারণ টিএসএস যখন প্ল্যান ফর প্রেগনেন্সি অর ইনফার্টাইল 2.5 এর উপরে আমরা বলি অ্যাবনর্মাল, আর সাথে যদি অ্যান্টিবডি থাকে তাহলে পেশেন্ট ট্রিটমেন্ট দেওয়া লাগবে। দিস ইজ দ্য মূল মেসেজ আজকের এই লাইভের। সো নতুন রিকমেন্ডেশন যেটা আসছে, এগুলো তো সব বুঝেন না, গ্রেড এভিডেন্স, গ্রেড বি লেভেলের এভিডেন্স, এগুলো হচ্ছে সিস্টেম অ্যানালাইসিস, আমরা বলি মেটা অ্যানালাইসিস করে যখন কতগুলো স্টাডি হয় সেই স্টাডি থেকে মেটা অ্যানালাইসিস করে যে স্টাডিগুলো নেওয়া হয় এটা বলা হয় মেটা অ্যানালাইসিস। অনেকগুলো স্টাডিকে একসাথে করাকে এই মেটা অ্যানালাইসিস রেজাল্ট বলা হয় লেভেলে এভিডেন্স বলা হয়, অথবা খুব ভালোটা আরসিটি রেজাল্ট, খুব ওয়েল কন্ট্রোল স্টাডি থাকলে, ফুলফিল ক্রাইটেরিয়া করলে। আর যখন আপনার প্রসপেরি স্টাডি গুলো হয়, মানে ওয়েল কন্ট্রোল আরসিটি না, অথবা খুব ভালো কোড স্টাডি, তখন আমরা টু এ এভিডেন্স অথবা বি এভিডেন্স। সো এখানে বেসিক্যালি হচ্ছে আমরা যেটা আমাদের উদ্দেশ্য হচ্ছে এখন থেকে আপনার যত পেশেন্ট পাবেন যাদের প্ল্যান ফর প্রেগনেন্সি সবাইকে টিএসএস এসে করতে হবে। টিএসএস এসে করে টিএস টার্গেট 2.5 এর নিচে আমাদের রাখা রাখতে হবে। কারণটা হচ্ছে টিএসএস যখন 2.5 এর উপর থাকে প্লাস হচ্ছে অ্যান্টিবডি পজিটিভ থাকে, তাহলে পেশেন্টের ইনফার্টিলিটি আর প্রেগনেন্সি ক্যারিজ মিসক্যারেজের চান্স থাকে। আর পেশেন্টকে এই টার্গেট অপটিমাইজ টিএসএস যারা অলরেডি আগে থেকে ইনফার্টিলিটি সাফারিং করতেছে ওর রিপ্লেসমেন্ট পাচ্ছে প্রিফার প্রেগনেন্সি, তাদেরকে ওভার হাইপোথাইরয়েডিজম অথবা সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, তাদেরকে আমরা টিএসএস আমরা LT4 সাপ্লিমেন্ট দিব টু মেইনটেইন টিএসএস টার্গেট লেস দেন 2.5 রাখা ফার্স্ট টাইমেস্টারে। সো আমাদের একটু সাজেস্ট করে নিব। সাথে হচ্ছে পেশেন্টের টিএসএস এর মনিটরিং যে ব্যাপারটা, এটা হচ্ছে আমরা পেশেন্টকে প্রত্যেক মাসে মাসে আমরা টিএসএস চেক করতে হবে। কারণ প্রথম যে 16 সপ্তাহ এই সময়টা আমাদের বিটা এসএসজি হরমোন রিলিজ হয়, যার কারণে টিএসএস লেভেল খুব ফ্লাকচুয়েশন করে। এই জন্য আমাদের প্রথম টাইমেস্টার টিএসএস লেভেলটা 2.5 এর নিচে রাখা লাগবে, এবং 16 সপ্তাহ থেকে মিড জেস্টেশন পর্যন্ত আমরা এই ভ্যালুতে রাখবো। পরে আমরা আমরা 1.5 থেকে 2 মাস পরে আবার টেস্ট করতে পারি ইচ্ছে করলে, হ্যাঁ। সো আর পেশেন্টকে আয়োডিন কন্টিনিউ খাবার খেতে হবে, কারণ 250 মাইক্রোগ্রাম পার ডে তে আয়োডিন লাগে ডিউরিং প্রেগনেন্সি। এর কম খাইলে আপনাদের বাচ্চার ফিটাল হাইপোথিস হওয়ার চান্স থাকে। সো আমাদের ট্রিটমেন্ট রিকমেন্ডেশন সবচেয়ে ইম্পর্টেন্ট আকর্ষণীয় স্লাইড, আজকের প্রেজেন্টেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট স্লাইড এটা। কেন? কারণ আপনি একটা পেশেন্ট, আমি জাস্ট একটু আগে যে কথা বললাম, টিএসএস জাস্ট 4.5 আছে, আপনি ইনফার্টিলিটি পেশেন্ট, কখনোই টিএসএস ইগনোর করতে পারবেন না। ইজ দ্য কালপিট টিএসএস এখানের মধ্যে। কারণ দেখেন যেই পেশেন্ট গুলা টিএসএস লেভেল অলরেডি 10 এর উপরে, সবাই ট্রিটমেন্ট পাবে, সবাই স্ট্রং এভিডেন্স, লেভেল এভিডেন্স। যাদের 4 থেকে 10 থাকে প্লাস অ্যান্টিবডি পজিটিভ পাওয়া যায় টিপিওটা, সবাই ট্রিটমেন্ট পাবে। তাহলে লেভেল এভিডেন্স দুটো জায়গার মধ্যে আছে, 4 থেকে 10 অথবা 10 এর উপরে। 4 থেকে 10 হলে অ্যান্টিবডি পজিটিভ হওয়া লাগবে। এখন দেখেন লেভেল বি এভিডেন্স, যাদের আমরা বলবো লেভেল 2, যাদের টিএসএস 4.10 4 এর উপরে আছে, আপনার 4.5 পেয়েছেন, তাদেরকে আপনি চাইলে ট্রিটমেন্ট দিতে পারবেন। আর যাদের টিএসএস জাস্ট 2.5 থেকে 4 এর মধ্যখানে আছে, বাট পেশেন্টস হেভিং টিএ4 অ্যান্টিবডি পজিটিভ আছে, তাদেরকে ট্রিটমেন্ট দিতে হবে। কারণ অ্যান্টিবডি প্রিভেন্ট ইনফার্টিলাইজেশন কিভাবে করে, ইজ ইনহিবিট ইমপ্ল্যান্টেশন। তাহলে একটা পেশেন্টের আমরা জানি জাইগোট ফর্মেশন হয়, মোরোলা ফর্মেশন হয়, আলটিমেটলি এন্ডোমেট্রিয়ামে যে ইমপ্ল্যান্টেশন হয়। এই টিএস যখন অ্যান্টিবডি পজিটিভ পাবে, দের ইজ সাম ইনফার্টিলিটি মার্কার স্পেশালি, মানে অ্যালং উইথ ইনফার্টিলিটি মার্কার থাকে তো অ্যান্টিবডি অটোইমিউন ডিজিজ, সেক্ষেত্রে দেখা যায় যে তাদের টিএসএস জাস্ট 3 হইলো পেশেন্টের নর্মালি ট্রিটমেন্ট, পেশেন্টের ফার্টিলিটি হয় না। সো হ্যাভিং দ্য ইস্যু ফার্টিলিটি প্রেগনেন্সি স্পেশালি হাই রিস্ক কাপল, তাদের ক্ষেত্রে আমাদের 2.5 থেকে 4 ট্রিটমেন্ট দেওয়া যাবে। আর যাদের লেভেল 2.5 থেকে 4, হ্যাঁ, অ্যান্টিবডি নেগেটিভ, তাদেরকে ট্রিটমেন্ট না দিয়ে অবজার্ভ করতে পারবেন, আর 4 এর উপরে আপনি ট্রিটমেন্ট করতে পারবেন। তো এই হলো আমাদের মোটামুটি টিএসএস মনিটরিং এবং ট্রিটমেন্ট দেওয়ার প্রোটোকল। তো সবার জন্য এটা সবচেয়ে ইউনিভার্সাল হচ্ছে যে অল পেশেন্ট শুড বি রিসিভ দ্য ট্রিটমেন্ট। ওকে, ট্রিটমেন্ট না হলে কি আলটিমেটলি পেশেন্ট গুলা ফার্টিলিটি ইস্যুটা রিমুভ হবে না। সো আমাদের এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন যে চেঞ্জটা হয়েছে কেন, কারণ আমাদের দেশে ফার্টিলিটি ইস্যুটা অনেক বেশি বেড়ে গিয়েছে। টিএসএস রিপোর্ট যখন আপনি অ্যানালাইসিস করবেন, শুধু টিএসএস দেখে কিন্তু অনেক কিছু বোঝা যাবে না। টিএসএসটা আপনি যখন দেখবেন অ্যালং উইথ অ্যান্টিবডি দেখা লাগবে আপনাকে ফর ট্রিটমেন্ট পারপাস। ঠিক আছে। তো এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট আসি, আমাদের যে প্রেগনেন্সির সময় প্রবলেমটা হচ্ছে, একটা হচ্ছে কি প্রবলেম আসতে পারে, একটা হচ্ছে পেশেন্ট নোন কেস অফ হাইপোথাইরয়েডিজম।
একটা হচ্ছে নন কেস হাইপোথাইরয়েডিজম। তাহলে যদি নন কেস হাইপোথাইরয়েডিজম হয়, তাহলে যখন পেশেন্ট হ্যাজ মিস পিরিয়ড অথবা পেশেন্টের কি ইউরিনারি কিট পজিটিভ পাওয়া গেছে, আপনি চোখ বন্ধ করে 25 থেকে 30% ডোজ বাড়াই দিবেন। আজকে আমি এই কোশ্চেনটা দিয়েছিলাম কালকে আপনাদেরকে, যেটা আনসারটা আসলে ঠিক মতো হয় নাই। এটা কিভাবে বাড়াবেন? যখন একটা পেশেন্টের লিভোথাইরক্সিন 50 পাচ্ছে একটা করে উইকলি, মানে প্রত্যেকদিন ডেইলি পাচ্ছে, আপনি যদি 2টা ডোজ এক্সট্রা দেন, মানে সপ্তাহে 5 দিন খেলো যে 50 করে, আর সপ্তাহে 2 দিন খেলেও 100 করে, তাহলে 30% ডোজ বেড়ে যায় অটোমেটিকলি। এখানে আপনি চাইলে আপ টু 50% বাড়াতে পারবেন। কিসের উপর ডিপেন্ড করে? LT4 লেভেলের উপরে। LT4 লেভেল টার্গেট করতে আমাদের টার্গেট হচ্ছে আপার লিমিট নরমাল, তার মানে হচ্ছে এই তিনটা ভাগ করলাম আমরা, এটা লোয়ার লিমিট, মিডল লিমিট, আপার লিমিট, এইখানে থাকা লাগবে। আর টিএস টার্গেট থাকবে <2.5। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট সেমিস্টারের অ্যাচিভমেন্ট। সো আমরা 25% শুরু করবো, আমরা 50 যেতে পারবো, অসুবিধা নেই। প্রয়োজন হলে আরো বেশি যাওয়া যাবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে পেশেন্ট সবচেয়ে যে বড় গ্রুপটা সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম, এটা নোটিস করা যায় না, এর কারণে অ্যাসিম্পটমেটিক থাকে। এই পেশেন্টটা কি হয়, কনসিভ হলেও মিসক্যারেজ হয়ে যায়, তাদের ক্ষেত্রে আমাদের খুব থ্রলি এক্সামিনেশন করতে হবে। টিএসএস স্পেশালি FT4, সাথে আমাদের কি দেখতে হবে, পেশেন্টকে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে অ্যান্টিবডি আছে কিনা। যদি টিএসএস ক্রাইটেরিয়া 4 এর উপর হয়, তাহলে আমরা চিকিৎসা দিতে পারবো পেশেন্টগুলোকে। আর 2.5 থেকে যদি 4 হয়, তাহলে আমরা চিকিৎসা দিতে পারবো, কনসিডার করতে পারবো। আর 10 এর উপরে সবাই ট্রিটমেন্ট মাস্ট পাবে, অথবা 4 এর উপরে প্লাস অ্যান্টিবডি পজিটিভ সবাই ট্রিটমেন্ট পাবে, তাহলে এলে আমাদের সাবক্লিনিক্যাল হাইপোথিসিস চিকিৎসা দিয়ে পেশেন্টের টার্গেট টিএসএস হচ্ছে <2.5 নিচে রাখা। তারপরে আমরা আসুন নেক্সট ইম্পর্টেন্ট ইস্যুটা, এটা হচ্ছে পেশেন্ট প্রেজেন্ট উইথ প্রেগনেন্সিতে আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফাইন্ড হচ্ছে হাইপারথাইরয়েডিজম। হ্যাঁ, এটা ডিডি কি হতে পারে? এটা হতে পারে, প্রথম যে ডিডিটা হয় এটা হচ্ছে জিটিটি, জেস্টেশনাল ট্রানজিট থাইরয়েডটক্সিকোসিস। কেন হয়? কারণ বিটা হচ্ছে যে হরমোনটা রিলিজে প্রথম 16 উইকে বেশি হাই থাকে, পিক থাকে। এটা আবার একটা সুবিধা, এটা একটা প্রবলেম হচ্ছে, টিএসএস এর যে আলফা রিসেপ্টর আছে সেটার হোমোলোগাস, টিএসএস বাইন্ড করবে, বাইন্ড করার পর আলটিমেটলি কি হবে, বডি থেকে বেশি বেশি FT4 আর FT3 তৈরি করবে, যার মধ্যে টিএসএস সাপ্রেস হয়ে যায়। সো টিএসএস সাপ্রেস, FT4 FT3 মোটামুটি একটু হাই থাকতে পারে, বাট পেশেন্টের নো সাইন অফ গ্রেভ ডিজিজ। গ্রেভস অফ ক্লাসিক্যাল ফিচার কি? অপথ্যালমোপ্যাথি, গ্রেভ গয়টার উইথ ব্রুই, ডিফিউজ গয়টার পাওয়া যাবে, প্রিটিএম ইউজডেমা। তাহলে একটা হচ্ছে কমনলি এটা থাকে, এটা চিকিৎসা লাগে না, এটা সিমটমেটিক চিকিৎসা, লো ডোজে বিটা ব্লক দিতে পারেন, পেশেন্টকে ওয়েট করতে পারি ফর নর্মালাইজেশন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে গ্রেভ ডিজিজ, কেউ বুঝবেন না আপনি, খুব ইজি, এটা পেশেন্টের বড় বড় চোখ নিয়ে আপনার কাছে চলে আসবে, তাতে ডিফিউজ গয়টার নিয়ে আসবে, পেশেন্ট ভেরি মাচ টক্সিক। আর একটা হচ্ছে বায়োকেমিক্যাল, আপনি যদি ট্র্যাপ করেন 30-120 পজিটিভ পাওয়া যাবে, আর T3 মোর দেন থাকে এখানের মধ্যে, এটা একটা ইম্পর্টেন্ট ফাইন্ডিং। হ্যাঁ, 2:1 থাকা পাওয়া যায় নরমালি, এটা হচ্ছে আমাদের আরেকটা ফাইন্ডিং। আরেকটা হতে পারে টক্সিক এটার হতে পারে, এটাও টক্সিটি থাকবে, সাথে আপনি একটা গয়টার পাবেন, টক্সিক নোডুল পাবেন, অথবা টক্সিক এমএনজি হতে পারে। অথবা আপনি যে কাজটা করছেন আকামটা, এটা হচ্ছে আপনি আগে থেকে সাবক্লিনিক্যাল হাইপো ছিল, অথবা আপনার হাইপোথাইরয়েডিজম ছিল, সে পেশেন্টের ওভার রিপ্লেসমেন্ট, অথবা পেশেন্ট নিজে খেয়ে চলে আসে, ফেকটিশিয়াস। তাহলে এই 5টা কন্ডিশনে প্রেগন্যান্সি কি হবে, পেশেন্টের ডেভেলপ থাইরোটক্সিসিটি ফিচার। সো এগুলো আমাদের এই ফাইন্ডিং গুলো আমাদের জানতে হবে। 2 নম্বর হচ্ছে গ্রেপস এর সাথে যে থাইরোটক্সিক ফিচার, এটা একটা ডিফারেন্স জানতে হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট, গ্রেপসটা হচ্ছে ইউজুয়ালি ডিউরিং ফার্স্ট টাইমেস্টার বেশি থাকে, সেকেন্ড টাইমেস্টার 0.5% বেশি থাকে, সেকেন্ড টাইমেস্টারের লেট হাফ এন্ড থার্ড টাইমেস্টার রেমিশন চলে যায়, কারণ ওই সময় ম্যাটারনাল অ্যান্টিবডি সাপ্রেস হয়ে যায়, পেশেন্ট বিকাম ইমিউনোসাপ্রেসিভ। তবে আফটার প্রেগনেন্সি 4 থেকে 6 মাস পরে রিল্যাপস করে। এই জন্য একটা কথা বলা হয়ে থাকে, যারা গ্রেভ ডিজিজ, প্রেগনেন্সি ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর ডেভেলপ গ্রেভ ডিজিজ। কারণ আগে লেট এন্টিগ্রাল সাসেপ্টিবিলিটি ছিলেন, সেটা প্রকাশ পেয়েছে প্রেগনেন্সি পরে। এই যে প্রেগনেন্সি ইজ ইম্পর্টেন্ট কন্ডিশন ডেভেলপ অটোইমিউন ডিজিজ অনেকগুলা, এসিলিয়া, আরএ, তারপরে গ্রেভ ডিজিজ সবগুলাই হতে পারে। সো ইট ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট থিং। সো প্রেগনেন্সি পরে কিন্তু আপনার কাছে গ্রেভস নিয়ে আসতে পারে, কয় মাস পরে? ইউজুয়ালি 4 মাস পরে আসবে। তো প্রেগনেন্সি পরে সবচেয়ে আরেকটা প্রবলেম যেটা হয়, এটা বলে পোস্টপার্টাম থাইরয়েডাইটিস। কি বলা হয়? পোস্টপার্টাম থাইরয়েডাইটিস। এই থাইরয়েডের সমস্যা হচ্ছে এই থাইরয়েডিস মানে নরমালি থাইরোটক্সিক ফেজ, হাইপোথাইরয়েড ফেজ, ইউথাইরয়েড ফেজ। প্রেগনেন্সি প্রথম যে 4 মাস সেই সময়টা থাকে বেশি থাইরোটক্সিক ফেজ, আপনার কাছে মনে হবে গ্রেভ ডিজিজ, বাট ইন্টারেস্টিং হচ্ছে গ্রেভস কোনো ফাইন্ডিং পাওয়া যাবে না। আর গ্রেভস নরমালি 6 সপ্তাহ পরে, 6 মাস পরে হয়।
সো গ্রেভস এর আপনার প্রেগনেন্সি পরে তিনটা ভাবে আসতে পারে। মেবি কন্টিনিউ, কন্টিনিউ থাকে না নরমালি, রিল্যাপসিং হতে পারে, অথবা নিউ অনসেট হতে পারে। নিউ অনসেট, নিউ অনসেট কেন বললাম? প্রেগনেন্সি ইজ এ রিস্ক ফ্যাক্টর টু ডেভেলপ গ্রেভ ডিজিজ, যাতে আগে থেকে সাসেপ্টিবল থাকে। ইউজুয়ালি যেহেতু এটা যে মাইল্ড হবে, এটা সিভিয়ার হবে, অপথ্যালমিক থাকবে এর মধ্যে। এখানে ইন্টারেস্টিং T4 বেশি দেন T3, বাট এখানে T3 অলওয়েজ হাই থাকে। তো এটা নর্মালি টক্সিক ফেজটা কত থাকে? 6 to 8 উইক আমরা বলি। কেন এই সময়টা? কারণ আপনার যে হরমোনের রিজার্ভ পুল T4 থাকে, সে 6 উইক কাজ করে, তারপর সে নর্মাল হয়ে যায়, অ্যান্টিবডি পাওয়া যাবে। যেহেতু এটা ডিস্ট্রাকটিভ প্যাটার্ন, আইটিস ইনফ্লামেশন, তার মানে এখানে ব্লাড ফ্লো কম হবে, আপটেক কম হবে। বাট এখানের মধ্যে আপটেক আর ব্লাড ফ্লো দুইটাই বেশি পাওয়া যাবে। এই হলো আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ডিফারেন্সিয়েট গ্রেভস ফ্রম দ্য পোস্টমর্টম পরীক্ষা। এটা কিন্তু আপনাদের কমনলি আসে যারা পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা দিচ্ছেন, এফসিপিএস পার্ট, ফাইনাল পার্ট, মিড টার্ম, ফেসবি, সব জায়গার মধ্যে লাগবে এটা, কারণ স্যাররা খুব ইন্টারেস্টিং জায়গা যেটা। সো এখানে একটা ইস্যু, তো আমাদের পোস্টমর্টম ট্রিটমেন্ট হচ্ছে বেসিক্যালি সিম্পটম ট্রিটমেন্ট, বাট গ্রেভস ট্রিটমেন্ট ডেফিনেটলি ড্রাগ দিতে হবে। তো এই জিনিসগুলো আমাদের সবচেয়ে বেশি প্রবলেমটা হয় যখন আমরা কেস ডিল করতে যাই, তখন কোনটার ট্রিটমেন্ট কি হবে সেটা একটু ভুল হয়ে যায়। অনেকেই জাস্ট ট্রানজিট থাইরয়েডাইটিস হতে পারে, সেক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট হিসেবে কার্বিমাজল দিতে, সেটা করা যাবে না। সো আজকের ক্লাসের উদ্দেশ্য হচ্ছে আপনাদের এই ছোট টপিকস গুলা, এক্সাম ওরিয়েন্টেড ইম্পর্টেন্ট টপিকস, এবং পরীক্ষাটা আসবে এরকম টপিকস আমরা সিলেক্ট করে থাকি জেস আউটলার পক্ষ থেকে। আর আমরা বেসিক্যালি এমআরসিপি নিয়ে কাজ করি। এমআরসিপি ডিগ্রিটা হচ্ছে এটা হচ্ছে বেসিক্যালি আপনার যে মেডিসিনের ফাউন্ডেশন, যে পড়াগুলো আমি পড়াচ্ছি, এগুলো আপনাকে স্ট্রং একটা বেস তৈরি করবে ফর বিকাম এ গুড ফিজিশিয়ান। সো আপনার একটা ভালো ফিজিশিয়ান দক্ষতা অর্জন করার জন্য কিন্তু এই জিনিসটা খুব দরকার যে আপনার যে ক্লিনিক্যালি সাউন্ড ওয়ার্ড ম্যানেজমেন্ট। সো আপনি এমআরসিপি, আপনি মেডিসিনাল কোনো একটা ডিগ্রিতে আছেন, ডিপ্লোমা অথবা এমডি, এফসিপিএস, হোয়াট এভার, ইউ ক্যান ট্রাই ইট। অ্যাকচুয়ালি আপনার বেসটাকে স্ট্রংগেস্ট করবে। কারণ আমাদের যে বর্তমানে পড়াশোনা হচ্ছে সাব স্পেশালিটি, যেটা হচ্ছে টানেল মেশিন তৈরি করে, আলটিমেটলি আমাদের ম্যানেজমেন্ট অনেক একটু কাম্বারসাম হয়ে যায়। সেই জন্য আমরা মনে করি এমআরসিপি ইজ দ্য বেস্ট চয়েস। সবচেয়ে বড় হচ্ছে এমআরসিপি ইজ এ ডিগ্রি, ডিপ্লোমা ইকুইভ্যালেন্ট। আপনি চাইলে এটা দিয়ে আপনি দেশে বাইরে প্র্যাকটিস করতে পারবেন, দেশে করতে পারবেন। সো ভালো যে জব পাবেন। সো জিনিস আউটলেট আপনাদের জন্য এমআরসিপির ফুল প্যাকেজ, স্পেশালি পার্ট 1, পার্ট 2 অ্যান্ড পেসেস, সবগুলো সুবিধা এখান থেকে আপনি নিতে পারেন। আপনার একটু দরকার গাইডলাইন, সামান্য পরিমাণ গাইডলাইন আপনাকে এমআরসিপি ডিগ্রি অর্জন করতে ইজিলি সহায়ক। কারণ আপনি যখন কোনো ট্রেনিং এ ঢুকবেন, সেই সময়টা কিন্তু আপনি 5 ইয়ার্স আপনাকে ওয়েট করা লাগবে। 5 ইয়ার্স এর মধ্যে আপনি 2 বছরের মধ্যে চাইলে এমআরসিপি করা যায়। তার মানে একের ভিতরে দুই, দুটো ডিগ্রি আমরা একজন নিতে পারি। দুটো পারপাস, একটা হচ্ছে নিজের নলেজ গেইন হলো, তাছাড়া আপনার যে প্রোফাইলটা রিচ হলো। সো জেনেসিস আউটলেয়ার আপনাদের জন্য পার্ট 1, স্পেশালি এমআরসি পার্ট 1 রেগুলার বেস, লং বেস, এক্সাম বেচ। পার্ট 2 এর জন্য রেডিওলজি বেচ, বুস্টার বেচ, পেসিস এর অল ফেসিলিটি, হ্যাঁ, এলসি থেকে শুরু করে সবকিছু অ্যাভেলেবেল এখানে আছে। সো আপনারা চাইলে আমাদের আউটলেয়ার পেজেস জেনেসিস, সেখানে আমাদের তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ইনশাল্লাহ আমরা আপনাদের সময় দিব, স্পেশালি এমআরসিবি গাইডলাইন রিলেটেড আপনাদের যত প্রবলেম, যত কোশ্চেন আমরা সলভ করার চেষ্টা করব। সবাইকে জেনেসিস আউটলেট পক্ষে আবারও স্বাগতম, এবং আপনাদেরকে জেনেসিস আউটলেট আপনাদেরকে ইনভাইটেশন রয়ে গেলো। আপনারা যে কোনো সময়, যে কোনো ফেজ রিলেটেড এমআরসিপি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সর্বোচ্চ সার্ভিস দেওয়ার জন্য জেনেসিস ওয়েট করতেছে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।